সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। ইরানের সর্বোচ্চ নেতা দেশের সামরিক কাঠামোয় বিরাট বড় বড় পরিবর্তন এনেছেন। 6টি গুরুত্বপূর্ণ পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা এক্স পোস্টে সামরিক বাহিনীর জন্য বেশ কিছু বক্তব্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সেই বক্তব্যের একটা অংশে বলা হয়েছে যে গোয়েন্দা প্রস্তুতি বাড়াতে হবে আক্রমণাত্মক অভিযানের জন্য। তার মানে হচ্ছে সর্বোচ্চ নেতা শুধু ইরানের সামরিক বাহিনীর কমান্ড কাঠামোতে পরিবর্তন আনেননি, মনে হচ্ছে যে যুদ্ধ প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং এটাও মনে হচ্ছে যে ইরান সম্ভবত আমেরিকার উপরে, অর্থাৎ আমেরিকা বলতে মেবি মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটি এখনও টুকটাক আছে বা যে সমস্ত সেনা আছে তাদের বিরুদ্ধে হয়তো অভিযান চালাতে শুরু করতে পারে। আইআরজিসি বা সামরিক বাহিনীর উদ্দেশ্যে তিনি বিশেষ কিছু কথা বলেছেন, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে আমার বিশ্বাস যে আপ্লুত হবেন। আমি বিস্তারিত বলবো ভেতরে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আশা করি খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইরানের সর্বোচ্চ নেতা গতকাল সোমবার 10ই আগস্ট ইরানের সামরিক কমান্ড কাঠামোতে বড় পরিবর্তন এনেছেন এবং নতুন 6 জন জেনারেলকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। তার ভিতরে আপনারা হয়তো এই নামের সাথে অনেকেই পরিচিত। মেজর জেনারেল আলী আবদুল্লাহি, যিনি খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের প্রধান কমান্ডার ছিলেন কিছুদিন ধরে, তাকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। তার ডেপুটি করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল কিমার্স হায়দারিকে। আর আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আহমাদ ওয়াহিদিকে। আহমাদ ওয়াহিদি এর আগে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, তার পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। আর আহমাদ ওয়াহিদির ডেপুটি, অর্থাৎ আইআরজিসির ডেপুটি কমান্ডার যাকে নিয়োগ দেওয়া হয়েছেন, তিনি হচ্ছেন মেজর জেনারেল মোস্তফা ইজাদি। এদিকে আইআরজিসির নেভির কমান্ডার নিযুক্ত করা হয়েছে রিয়ার অ্যাডমিরাল হোসেন ইজাদিকে। ইরানের স্বেচ্ছাসেবক বাহিনী যেটা, যার সদস্য সংখ্যা বলা হয় 90 লাখ, প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুজ্জাতুল ইসলাম হোসেন তায়েবকে। এর কারণ হচ্ছে মূলত ইরানের উপরে যে আমেরিকা এবং ইসরায়েল হামলা শুরু করেছিল, সেই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তারা, কমান্ডাররা অনেকেই মারা গেছেন, শহীদ হয়েছেন। যার প্রেক্ষাপটে নতুন করে সামরিক কাঠামোতে পরিবর্তন আনতে হলো, নিয়োগ দেওয়া হলো। যে জেনারেল আহমাদ ওয়াহিদিকে এখন নতুন করে আইআরজিসির চিফ কমান্ডার বানানো হলো, তিনি কিন্তু একসময় আইআরজিসির চিফ কমান্ডার ছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাকে আবার আইআরজিসিতে ফিরিয়ে আনা হয়েছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে এবং এখন নতুন করে তাকে আবার নেতৃত্ব দিতে হবে। আমি আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীর উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই বক্তব্যের কিছু অংশ আমি আপনাদেরকে তুলে ধরি। সর্বোচ্চ নেতা ইরানের সামরিক বাহিনীকে সামরিক সক্ষমতা বাড়িয়ে সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন। তিনি বর্তমান যে যুদ্ধ, এই যুদ্ধকে বলেছেন যে বলদর্পী শক্তির বিরুদ্ধে একটা ভাগ্য নির্ধারক, অর্থাৎ এসপর ফাইনাল, চূড়ান্ত একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধের ভেতরে আছে ইরান। এই সময় সামরিক বাহিনীকে আরও বেশি সক্ষমতা অর্জন করতে হবে এবং তিনি তো বলেছেন যে গোয়েন্দা প্রস্তুতি বাড়াতে হবে। একই সাথে সামরিক বাহিনীর ভেতরে তিনি আরও কিছু বিষয় প্র্যাকটিস করার আহ্বান জানিয়েছেন। যেমন বিশেষ করে আইআরজিসির মধ্যে সাংস্কৃতিক সক্ষমতা এবং মান উন্নয়ন ঘটাতে হবে, অর্থাৎ সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চা বলতে ইরানের জনজীবনে সামরিক বাহিনীতে কারবালার যে প্রভাব আছে, কারবালার যে চর্চা আছে সেগুলো, অর্থাৎ সেখানে ধর্মকর্ম, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়া, এগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহাজ্জুদের নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ এবং অনেক কমান্ডার তারা রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়ে।
এগুলো পাশাপাশি হয়তোবা হতে পারে পজিটিভ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেটা হয়তো হতে পারে সিনেমা নাটক, এমনও হতে পারে। ইরানের সিনেমা নাটক তো খুবই সমাজ দেশ গঠনের জন্য, পরিবার গঠনের জন্য বিরাট শিক্ষামূলক। সর্বোচ্চ নেতা পরামর্শ দিয়েছেন যে আইআরজিসির প্রতিটি স্তরে ব্যবস্থাপনা ও কমান্ড কাঠামো আরও শক্তিশালী করতে হবে এবং সামরিক এই নেতৃত্বের ভেতরে আধ্যাত্মিকতা এবং বৈজ্ঞানিক ভিত্তি গড়ে তুলতে হবে, যার প্রেক্ষাপটে আইআরজিসি আধুনিক দক্ষতার উপর প্রতিষ্ঠিত হতে পারবে। আমি একটু আগে বলছিলাম যে তাহাজ্জুদ নামাজের কথা, এই যে তিনি বললেন যে আধ্যাত্মিকতার চর্চা থাকতে হবে, অর্থাৎ যুদ্ধ করতে গেলেই যে গণহারে মানুষ মারতে হবে বা যাচ্ছে তাই করে যুদ্ধ করতে, নট দ্যাট। যে মানুষের ভেতর আধ্যাত্মিকতা থাকে, তার প্রতি মানব প্রেম থাকে, মানুষের প্রতি প্রেম ভালোবাসা থাকে, যার ভেতরে মানুষের প্রতি ভালোবাসা থাকে তার পক্ষে অন্যায় করাটা কঠিন হয়। আমরা দেখতে পাচ্ছি যে গত 5-6 মাস ধরে যে যুদ্ধ চলছে বা চলল, তাতে ইরান কিন্তু গণহারে কোথাও হত্যাকাণ্ড চালায়নি, একথা তার শত্রুরাও বলতে পারবে না। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মনে হয় শুনেছেন, আমি গতকালকে বলেছিলাম, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান করা হয়েছে সাবেক আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মহসিন রেজাইকে। মহসিন রেজাই 1981 সালে আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ পান এবং 1997 সাল পর্যন্ত একটানা তিনি আইআরজিসির প্রধান ছিলেন। তার মানে দাঁড়াচ্ছে যে ইরাকের সাথে যে ইরানের 8টা বছর যুদ্ধ হয়েছিল, সেই ইরান যুদ্ধের সময় তিনি আইআরজিসির প্রধান কমান্ডার ছিলেন। এটা হলো 1। 2 হচ্ছে তার যেহেতু ব্যাপকভাবে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, এছাড়া তিনি ইরানের বিশেষজ্ঞ পরিষদ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন এবং বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার যে একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স আছে এবং তিনি একেবারে আইআরজিসির কমান্ডার এবং তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। তো সেই জন্য মানে বিপ্লব রক্ষার জন্য, অর্থাৎ বিপ্লবপন্থী সরকারের জন্য তিনি পারফেক্ট ম্যান। সেই হিসেবেই কিন্তু তাকে সর্বোচ্চ নেতা তার প্রতিনিধি হিসেবে জাতীয় নিরাপত্তা পরিষদে নিয়োগ দিয়েছেন। মহসিন রেজাই কিন্তু জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি, আবার প্রেসিডেন্ট তাকে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সদস্য সচিব হিসেবে নিয়োগ করেছেন। তার মানে এখানে তিনি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনিই সদস্য সচিব, আবার তিনিই সর্বোচ্চ নেতার প্রতিনিধি। এর মানে দাঁড়াচ্ছে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ যেটা, সেটা আগের চেয়েও আরও বেশি কার্যকর হবে এবং এই যে ইসরায়েল আমেরিকা বিরোধী যে যুদ্ধ, সেই যুদ্ধে আরও গুরুত্বপূর্ণ, আরও কার্যকর রোল প্লে করতে হবে এই পরিষদ, এমনটা ধারণা করা হচ্ছে। এবং আরও যাতে কার্যকর রোল প্লে করে, সেই জন্যই মহসিন রেজাইকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যাকে এখান থেকে সরিয়ে প্রধান উপদেষ্টার রাজনৈতিক উপদেষ্টা করা, যাকে এখান থেকে সরিয়ে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে মেজর জেনারেল বাকের জুলকাদর। এই বাকের জুলকাদরও কিন্তু আইআরজিসিরই লোক ছিলেন, তিনি কোনো সাধারণ লোক নন এবং তার অবস্থান আর মহসিন রেজাইয়ের অবস্থান খুব বেশি একটা ডিফার করবে না। যেমন মহসিন রেজাইও হরমুজ প্রণালী জানাতনভাবে খুলে দিতে চান না, বাকের জুলকাদরও কিন্তু তাই চেয়েছিলেন এবং তাই করেছিলেন। তিনি একদম সুস্পষ্ট গত পরশুদিনই বলেছিলেন যে আমেরিকার সাথে হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি আপাতত হচ্ছে না এবং ওমানের সাথে যে চুক্তি হচ্ছে সেটা আমেরিকার জন্য অ্যাপ্লিকেবল না, আমেরিকার জন্য কার্যকর হবে না। এবং মধ্যপ্রাচ্য থেকে যতক্ষণ পর্যন্ত আমেরিকা সেনা না সরাবে ততক্ষণ পর্যন্ত আমেরিকার জন্য এই হরমুজ প্রণালী খোলা হবে না, বাকের জুলকাদর বলেছিলেন। তার মানে এই মুহূর্তে পরমাণু কর্মসূচি চেয়ে কিন্তু আমেরিকা এই হরমুজ প্রণালীকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আলোচনা, ডিপ্লোমেসি, সংবাদ, যত যা কিছু ঝগড়া কন্দল যা কিছু এখন এই মুহূর্তে কিন্তু হরমুজ প্রণালী খুলবে কি খুলবে না এইটা নিয়ে। সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে বাকের জুলকাদর এবং মহসিন রেজাই দুইজনের অবস্থানই একই, পার্থক্য কিছু নেই।
সেই জায়গা থেকে এমনভাবে দেখার কোনো সুযোগ নেই যে বাকের জুলকাদ একটু নরম প্রকৃতির লোক ছিলেন, ব্যাপারটা তা মোটেই না। এখানে হয়তো ব্যাপক অভিজ্ঞতার কারণে মহসিন রেজাইকে জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান করা হয়েছে এবং বাকের জুলকাদকে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। হয়তো সময়ের ব্যবধানে তাকেই আবার সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব করা হবে। আপনাদের নিশ্চয় মনে আছে এই জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবই কিন্তু ছিলেন ডক্টর আলী লারিজানি, তিনি তো শহীদ হলেন। দর্শক, সবশেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইর একটা বক্তব্য দিয়ে আমি আলোচনা শেষ করব। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতজানু করার জন্য আরও ব্যাপকভাবে নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের প্রতি। তিনি নির্দেশও দিয়েছেন। এর জবাবে ইসমাইল বাকাই, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি বলেছেন যে আমেরিকা যে নীতি এতদিন অনুসরণ করে আসছে ইরানের বিরুদ্ধে, বিশেষ করে সর্বশেষ যে যুদ্ধের নীতি অনুসরণ করেছিলেন, এই সমস্ত সব কিছু ব্যর্থ হয়েছে। অর্থাৎ যুদ্ধ করেও তারা যখন ইরানকে নতজানু করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। এখন তারা আবার নতুন করে অবরোধ আরোপের মতো কথা বলছে, কিন্তু অবরোধ আরোপ তো ছিল 47 বছর ধরে। তারা কি করেছে? অতএব মার্কিন এই ব্যর্থ নীতি এখানে কাজ করবে না। এটা তাদের হতাশা থেকে এই অর্থনৈতিক অবরোধ এবং অর্থনৈতিক চাপ সৃষ্টির কথা বলা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ইরান থেকে নয়, এসেছে খোদ আমেরিকার সংসদ থেকে। একজন মার্কিন সেনেটর সরাসরি বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এই যুদ্ধটা হেরে বসে আছেন, আর যুদ্ধ যত লম্বা হবে আমেরিকা তত দুর্বল হবে, ইরান তত শক্তিশালী। অন্যদিকে ইরান বলছে তারা এখন শুধু নতুন অস্ত্র বানাচ্ছে না, গোটা অস্ত্র বানানোর ব্যবস্থাটাই বদলে ফেলছে। আর পেন্টাগন নিজের অস্ত্র কারখানাগুলোকে হুকুম দিয়েছে উৎপাদন আরও বাড়াও। এই সবকটা খবর একসঙ্গে রাখলে একটা ছবি তৈরি হয়। আজ সেই ছবিটাই এক এক করে আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, প্রথম খবর, হারের স্বীকারোক্তি বেরিয়ে এলো আমেরিকার নিজের সংসদ থেকেই। গতকাল 10ই আগস্ট রাতে প্রকাশিত খবর অনুযায়ী আমেরিকার ডেমোক্রেট সেনেটর ক্রিস মার্ফি একটি সাক্ষাৎকারে বলেছেন, এই যুদ্ধে আমেরিকা দুর্বল হচ্ছে আর ইরান আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে। তিনি বলেছেন যুদ্ধটা এবার শেষ করা দরকার, কারণ প্রতিটা দিন পেরোনোর সঙ্গে সঙ্গে আমেরিকার ক্ষতি হচ্ছে আর ইরানের অবস্থান মজবুত হচ্ছে। মার্ফি এমন একটা কথাও বলেছেন যেটা একজন মার্কিন সেনেটরের মুখে শোনা সহজ নয়। তিনি বলেছেন যুদ্ধ থামাতে আর হরমুজ প্রণালী খুলতে তিনি একটা খারাপ চুক্তি মেনে নিতেও রাজি আছেন। মার্ফির যুক্তি, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার দাম এখন অনেক বেশি হয়ে গেছে। কেন বেশি সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। মানে তার কথায় আমেরিকার সাধারণ মানুষ এখন বাড়তে থাকা জিনিসপত্রের দামের বোঝা টানছে। হরমুজ বন্ধ থাকায় তেল এবং অন্যান্য জিনিসের দাম একটানা বেড়েই চলেছে, এ তো আপনারা জানেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এবার শুনুন। মার্ফি বলেছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসে যদি আবার নতুন করে টাকা মঞ্জুর করার প্রস্তাব আসে, তিনি তার ঘোর বিরোধিতা করবেন। তবে দেখুন, এখানে একটা কথা একটু বলে রাখি, এটা একজন সেনেটরের বক্তব্য, গোটা আমেরিকার সরকারি অবস্থান নয়। মার্ফি হলেন জো বাইডেনের দল ডেমোক্রেটের লোক, অর্থাৎ এখন বিরোধী পক্ষে আছেন। তবে একটা পুরনো কথা আছে, কোনো দেশের অসুবিধা বা হার বুঝতে হলে সেই দেশের বিরোধী পক্ষের কথা শুনতে হয়। আর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প লাগাতার দুনিয়াকে এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমেরিকা তার লক্ষ্য হাসিল করে ফেলেছে এবং ইরানের বিরুদ্ধে জয়ের দিকেই এগোচ্ছে। অথচ আজ সেই আমেরিকারই সংসদ থেকে একেবারে উল্টো একটা আওয়াজ শোনা যাচ্ছে, যা আমি এক্ষুনি আপনাদেরকে শোনালাম। ট্রাম্প বলছেন আমেরিকা জিতছে, আর তার দেশেরই একজন সেনেটর বলছেন আমেরিকা দুর্বল হচ্ছে, ইরান মজবুত হচ্ছে। তাহলে এখন দুনিয়া কার কথা মানবে, ট্রাম্পের নাকি আমেরিকার নিজের সেনেটরের? দর্শক বন্ধুরা, আজকের দ্বিতীয় খবর, ইরান অস্ত্র বদলাচ্ছে না, অস্ত্র বানানোর গোটা ব্যবস্থাটাই বদলে ফেলছে।
এই যুদ্ধে ইরান তার অস্ত্র দিয়ে আমেরিকা সহ গোটা দুনিয়াকে অনেক কিছুই দেখিয়েছে, কিন্তু ইরানের সাম্প্রতিক বক্তব্য বলছে তারা পুরনো অস্ত্রকে একটু ভালো বানিয়ে সন্তুষ্ট থাকতে চাইছে না। তেহরানের ইঙ্গিত পরিষ্কার, তারা যুদ্ধকে শেষ হয়ে গেছে ধরে নিয়ে বসে থাকছে না, বরং সামনে যদি নতুন কোনো সংঘাত আসে তার প্রস্তুতি তারা এখন থেকেই শুরু করে দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল রেজা বলেছেন, ইরানের প্রতিরক্ষা শিল্প এই মুহূর্তে একটা বড় বদলের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, উদ্দেশ্যটা শুধু নতুন মিসাইল বা ড্রোন বানানো নয়, উদ্দেশ্য হলো অস্ত্র বানানোর গোটা সিস্টেমটাকেই বদলে ফেলা। এর মধ্যে কি কি থাকছে সেটাও তিনি বলেছেন। নতুন প্রযুক্তি, দ্রুত উৎপাদন, কম খরচে বেশি অস্ত্র তৈরি, আর যুদ্ধের যখন যেমন প্রয়োজন তখন তেমন অস্ত্র সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলার ক্ষমতা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই বদলের মধ্যে অস্ত্রের নকশা, প্রযুক্তি পরিচালনা, প্রতিরক্ষা বাজেট এবং ইরানের নিজস্ব জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর ভূমিকাও যুক্ত রয়েছে। জ্ঞানভিত্তিক কোম্পানি মানে সহজ কথায় হলো ওই গবেষণা আর প্রযুক্তির উপর দাঁড়িয়ে থাকা নিজস্ব দেশীয় প্রতিষ্ঠান। অর্থাৎ ইরান এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চাইছে যেটা কম সময়ে, কম খরচে এবং বড় সংখ্যায় এমন অস্ত্র বানাতে পারবে যা সরাসরি যুদ্ধের ময়দানের চাহিদা অনুযায়ী কাজে লাগানো যায়। মানে সহজ কথায় ইরান তার প্রতিটা অস্ত্রের চেহারা এবং চরিত্র দুটোই বদলে ফেলার পথে হাঁটছে। দর্শক বন্ধুরা, এবার আসি সেই খবরে যেটা আমেরিকার দিক থেকে সবচেয়ে অস্বস্তিকর। ইরানের সঙ্গে যুদ্ধের মাঝে আমেরিকার অস্ত্র ভাণ্ডার নিয়ে যে প্রশ্নগুলো উঠছিল সেগুলো এখন আরও গম্ভীর হয়ে গেছে, কারণ পেন্টাগন নিজের প্রতিরক্ষা শিল্পকে অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। আমেরিকা এখন তার কমে আসা গোলাবারুদের ভাণ্ডার আবার ভরার চেষ্টা করছে, আর পেন্টাগন নিজেই মানছে যে অস্ত্রের সরবরাহ দ্রুত করাটা এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এখানে একটা কথা মনে রাখতে হবে, আমেরিকার সামনে শুধু ইরান নেই, আরও অনেক প্রতিপক্ষ আছে। রিপোর্ট অনুযায়ী ইরানের সঙ্গে গত কয়েক মাস ধরে চলা এই যুদ্ধে আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবহার হয়ে গেছে, তারপরেই সেই ভাণ্ডার আবার ভরার এই প্রয়োজন পড়ছে। আল জাজিরা শিরোনামও এই একই কথা বলছে। আমেরিকা খুব দ্রুততার সঙ্গে তার অস্ত্র ভাণ্ডার ভরার কাজ শুরু করে দিয়েছে। তাদের অস্ত্র কারখানাগুলো এখন প্রতি মিনিটে নতুন অস্ত্র বার করছে। চাপ শুধু মধ্যপ্রাচ্যে থেমে নেই। এই একই বিষয়ে ইরানের প্রেস টিভির 10ই আগস্টের রিপোর্টটাও গুরুত্বপূর্ণ। সেখানে দাবি করা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ আমেরিকার অস্ত্র ভাণ্ডারকে এমন একটা জায়গায় নামিয়ে এনেছে যা খোদ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরেই দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। প্রেস টিভি তাদের ভিত্তি হিসাবে দ্য নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনের কথা উল্লেখ করেছে। সেখানে লেখা হয়েছে, ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতে আমেরিকা হাজার হাজার দামি প্রিসিশন মিসাইল খরচ করে ফেলেছে। প্রিসিশন মিসাইল মানে যেগুলো নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত করে। পাশাপাশি তাদের আকাশ প্রতিরক্ষার অস্ত্রের ভাণ্ডারের উপরেও যথেষ্ট চাপ পড়েছে। আর এই কারণেই পেন্টাগনের ভিতরে অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। প্রেস টিভির দাবি অনুযায়ী এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই আটকে থাকেনি। আমেরিকাকে ইউরোপ এবং এশিয়া থেকে তাদের জাহাজ, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট মধ্যপ্রাচ্যের দিকে পাঠাতে হয়েছে। এর মানেটা একটু বুঝুন। যখন বিপুল পরিমাণ অস্ত্র আর সামরিক সম্পদ একটাই অঞ্চলে জড়ো করা হয়, তখন অন্য অঞ্চলে আমেরিকার সামরিক শক্তির উপর বেশ টান পড়ে। রিপোর্টে আরও বলা হয়েছে, এই গোটা সংঘাতের প্রভাব পড়ছে সামরিক সরঞ্জামের মেরামতি, সরবরাহ ব্যবস্থা, এমনকি সৈন্যদের মনোবলের উপরেও। তাহলে দাঁড়াচ্ছেটা কি? ইরান তার অস্ত্র ব্যবস্থাকে নতুন চেহারা দিচ্ছে। অস্ত্র নিশ্চয়ই তারও কম পড়েছে, কিন্তু আমেরিকার ঘাটতি আরও অনেক বেশি, আর ক্ষতিও অনেক বড়। যুদ্ধ দুপক্ষের জন্যই লোকসান নিয়ে এসেছে, তবে এইসব রিপোর্ট যদি সত্যি হয় তাহলে আমেরিকার লোকসানটাই বেশি। আচ্ছা, এবার আসি সেই খবরে যেটা আগামী কয়েকদিনে গোটা ছবিটাই বদলে দিতে পারে। আমেরিকা ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করা থেকে পিছিয়ে আসছে, কিন্তু ইসরায়েল একাই ইরানের উপরে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে।
ইসরায়েলের চ্যানেল 13 একটি রিপোর্ট, তাদের একটি রিপোর্ট দুনিয়ার নানা সংবাদ মাধ্যম তুলে ধরেছে। সেই রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের উপর নতুন করে হামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই কারণেই ইসরায়েলি সেনাবাহিনী এখন আমেরিকাকে ছাড়াই একা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, মার্কিন চিফ অফ স্টাফের তরফ থেকে যে মত এসেছে তা হলো ইরানের বিরুদ্ধে নতুন একটা সামরিক অভিযান শুরু করে আপাতত কোনো লাভ নেই। আর এই ভাবনাটা বেঞ্জামিন নেতানিয়াহুর ভাবনার সঙ্গে একেবারেই মিলছে না। কারণ নেতানিয়াহু এখনও চান ইরানের পরমাণু কর্মসূচি যেন আর কখনো দাঁড়ানোর সুযোগ না পায়। তিনি চান তার উপর জোরালো বোমা বর্ষণ হোক। এই কারণেই ইসরায়েলি সেনাবাহিনী অর্থাৎ IDF এমন একটা পরিস্থিতির জন্যও তৈরি হচ্ছে যেখানে আমেরিকা তাদের সঙ্গে থাকবে না, আর ইরানের বিরুদ্ধে তাদের একাই যেতে হবে। এখন এই খবরটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝুন। কারণ ইরানকে নিয়ে আমেরিকা আর ইসরায়েলের ভাবনার মধ্যে ফারাকটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। আমেরিকা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে, আর ইসরায়েল চাইছে আমেরিকা আরও জড়িয়ে থাকুক, যাতে তাদের নিজেদের লক্ষ্যগুলো পূরণ হয়। একদিকে ট্রাম্প আলোচনা আর চাপের মধ্যে দিয়ে বিষয়টা শেষ করার দিকে এগোচ্ছেন বলে মনে হচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু সামরিক পদক্ষেপের রাস্তাটা খোলা রাখতে চাইছেন। আর ঠিক এখান থেকেই সবচেয়ে বড় ঝুঁকিটা তৈরি হচ্ছে। কারণ ইসরায়েল যদি আমেরিকাকে ছাড়াই ইরানের উপরে হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা শুধু ইরান আর ইসরায়েলের যুদ্ধ হয়ে থাকবে না, আমেরিকার উপরেও আবার এই সংঘাতে ঢুকে পড়ার চাপ বাড়তে পারে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা কি? ট্রাম্পের সিদ্ধান্ত সত্ত্বেও নেতানিয়াহু কি ইরানের বিরুদ্ধে একা যাওয়ার ঝুঁকি নেবেন? সেই সাহসটা কি তিনি জোগাড় করতে পারবেন? কারণ আমেরিকাকে সঙ্গে নিয়েও তো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেল আবিবকে বাঁচাতে পারেনি। তাহলে নেতানিয়াহু কি করবেন, বিশেষ করে একা? ঝুঁকিটা নেবেন, নাকি আমেরিকার সবুজ সংকেত না পেলে ইসরায়েল নিজের পা টেনে নেবে? সেটা আমরা সামনের দিনগুলোতে দেখব। আচ্ছা, এবার আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই। অনেকেরই মনে একটা খটকা তৈরি হতে পারে। কেউ হয়তো এই প্রতিবেদনটা দেখার পর বলবেন, একটু আগেই তো ভাই বললেন যে দুপক্ষই দ্রুত অস্ত্র বানাচ্ছে, আর এখন বলছেন আমেরিকা লড়তে চাইছে না। এই দুটো কি একসঙ্গে হয়? হ্যাঁ, হয়। যুদ্ধের সময় দুই ধরনের খবরই আসে। আর আমেরিকা ইরানের মধ্যে যদি ধরুন আজই যদি কোনো মীমাংসা হয়ে যায়, যুদ্ধ বন্ধও হয়ে যায়, তাহলেও দুই পক্ষের যে অস্ত্রভাণ্ডার খালি হয়েছে সেটা কি তারা ভরবে না? কাল কি হবে কেউ জানে না। আর আমেরিকার সবচেয়ে বড় জেনারেল ড্যান কেইন নিজেই ইঙ্গিত দিচ্ছেন যে তারা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। এই ইঙ্গিতের মানেটা কি সেটা আপনারা নিজেরাই ভেবে দেখুন। আমার কাজ হলো আপনাদের কাছে যতটা তথ্য আসছে ততটা সময় মতো পৌঁছে দেওয়া, কোনো পক্ষের হয়ে কোনো বাড়িয়ে বলা কমিয়ে বলা নয়। এখন বাদবাকি আপনাদের কি মনে হয়, নেতানিয়াহু সত্যি আমেরিকার সমর্থন ছাড়া একা ইরানে হামলার ঝুঁকিটা নেবেন, নাকি ট্রাম্পের সিদ্ধান্তের সামনে তাকে শেষ পর্যন্ত থেমে যেতেই হবে? আপনাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।